জব রেসিডেন্সের পক্ষ থেকে ইংরেজি নতুন সালের শুভ নববর্ষ। আজকে আমাদের মাঝে যিনি ক্লাস নেবেন তিনি আমাদের এই বাংলা ব্যাকরণের জাহাজ বলা হয়। আমরা এই নীলফামারীর মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তি হলেন তিনি আমাদেরকে ব্যাকরণ শেখান। তিনি হলেন আমাদের মোহাম্মদ ওবায়দুল্লাহ মুসাব্বিয়ান স্যার। আমরা এখন স্যারের ক্লাস করব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাচ্ছি নতুন 2021 সালের শুভেচ্ছা। সবাই ভালো আছো তোমরা? আমরা আজকে জব এসুরেন্সের পক্ষ থেকে আজকের যে বিষয় নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে সমাস। ব্যাকরণের একটি অন্যতম বিষয় হচ্ছে কি সমাস। সমাসের সংজ্ঞাটা হচ্ছে, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। আমি এখানে সমাস সম্পর্কে কিছু তথ্য দিয়েছি। এ ব্যাপারে কথা বলার আগে আমি সমাসের সংজ্ঞাটা মুখে বলছি, তোমরা শুনে নাও। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, অনেক বড় একটা বাক্যকে ছোট করে, এটার নাম হচ্ছে সংক্ষেপণ। আমরা এক কথায় প্রকাশ বলি না অনেক বিষয়কে, যেমন মধু সংগ্রহ করে যে মাছি, আমরা কি বলি বলো তো? মৌমাছি। পঙ্কে জন্মে যে, এক কথা কি বলি? সিংহ চিহ্নিত যে আসন, কি হয়? সিংহাসন। এই যে শব্দগুলো আমরা এক পদে করলাম, এটার নাম হচ্ছে সমাস। তো আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে কি হবে? দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হকে সমাস বলে। আবারও বলছি, দুই বা ততোধিক পদ মিলে যখন এক পদে হয় এটার নাম কি? সমাস। এখন এই সমাস ও সন্ধির মধ্যে কিন্তু পার্থক্য আছে, তোমরা একটু শুনে নাও। সমাস লক্ষ্য রাখে অর্থের দিকে, আর সন্ধি লক্ষ্য রাখে উচ্চারণের দিকে। যেমন পরিযোগ ইচ্ছা, এটা হবে পরীক্ষা। নবযোগ অন্ন, কি হবে? নবান্ন। এটা অর্থ থাক আর না থাক। যেমন পরিযোগ ইচ্ছা, পরিবানাটা বয় বিন্দুর, এর কোনো অর্থ কিন্তু পড়ে যাওয়া। কিন্তু পরীক্ষার সাথে পরিযোগ ইচ্ছার কি সম্পর্ক? অর্থের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা সন্ধি হবে। কিন্তু যদি আমরা সমাস নির্ণয় করি তাহলে অর্থের সাথে সম্পৃক্ত হবে। যেমন দম্পতি শব্দটা যদি বলি, দম ও পতি হবে না, কি হবে? জায়া ও পতি। জায়া মানে স্ত্রী আর পতি মানে স্বামী। তাহলে সমাস লক্ষ্য রাখলো কিসের দিকে? অর্থের দিকে। আর সন্ধি লক্ষ্য রাখে কিসের দিকে? উচ্চারণের দিকে। তাহলে সমাসটা হচ্ছে অর্থের দিকে লক্ষ্য রাখে। সমাস দুই বা ততোধিক পদের মিলন, আর সন্ধি হচ্ছে পরস্পর সন্নিহিত দুটি শব্দের মিলন বা ধ্বনির মিলন, এটা হচ্ছে সন্ধি। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, আর সমাস ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। জি, আমরা সমাস সংকেত শোনার পরে আমি এখন তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে সংকেতটা হলে সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটাকে বলা হয় সমস্ত পদ। যেমন আমরা যদি সমস্ত পদটাকে ভাঙি তাহলে কি হবে? মধু সংগ্রহ করে যে মাছি, এইটার পুরোটা নাম হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ। আমি যদি এর সংজ্ঞা বলি তাহলে হচ্ছে সমস্ত পদ বিশ্লেষণের জন্য যে বাক্য ব্যবহৃত হয় সেটার নাম কি? ব্যাস বাক্য। আবারও বলছি, সমস্ত পদ বিশ্লেষণের জন্য যে বাক্যটা ব্যবহৃত হয় সেটার নাম কি? ব্যাস বাক্য। এখন যদি আমি সিংহাসন কথাটা বলি, সিংহাসন বলো তো, সিংহাসনটা ব্যাস বাক্য করো, দাঁড়াও। সিংহ চিহ্নিত যে আসন, এটা হচ্ছে সিংহাসন। আমি যদি মৌমাছিটা বললাম তাহলে বললাম, তুমি বলো তো ঘর জামাইটা কি হবে? তুমি ঘরে আশ্রিত যে জামাই। তাহলে আমরা কি এতগুলো কথা বলতেছি? আমরা সংক্ষেপে বলতেছি। এই যে পুরো বাক্যটা, এটার নাম কি? ব্যাস বাক্য। এখন এই যে সমস্ত পদটা থাকলো, সমস্ত পদের একটা পূর্বের আছে অংশ, যেমন ঘর জামাই, মৌমাছি, মৌটা হচ্ছে পূর্বপদ। সমস্ত পদের পূর্বের অংশকে বলা হয় পূর্বপদ, সমস্ত পদের পরের অংশকে বলা হয় পরপদ। এখন এই যে ব্যাস বাক্যে বেশ কয়েকটি শব্দ ব্যবহার হয়েছে, মধু সংগ্রহ করে যে মাছি, প্রতিটা শব্দকে বলা হয় সমস্যমান পদ। ব্যাস বাক্যের প্রতিটি পদকে বলা হয় সমস্যমান পদ। আমরা সমাস সংক্ষেপ ধারণা আমরা পাইলাম যে সমাসটা কি জিনিস এবং কিভাবে হচ্ছে। দুটি পদের মিলন। দ্বন্দ্ব সমাসটা কি? দুটি পদের মিলন। একটা শব্দের সাথে যখন আরেকটা শব্দ, একটা পদের সাথে যখন আমরা আরেকটা পদের মিলন করব, কিভাবে হয়? যদি আমরা এই মুহূর্তে বলি, খুব মনোযোগ দাও। ভাই চাচি হইবে, ভাই দাদি হবে, কথাটা বলো তো কি হবে? ভাই বোন। আমি এখানে দুটো শব্দ আমি লিখেছি, মনে করো হাট। হাট শব্দটার সাথে যদি আমি খরচ শব্দটা ব্যবহার করি, আর রাতের পরে যদি আমি সকাল শব্দটা ব্যবহার করি, শব্দ দুটো কি মিলন হয়েছে? তোমরাই বলো কিভাবে আমরা শিখতেছি এটা দ্বন্দ্ব সমাস। একটু আগে কে যেন প্রশ্ন করলো যে আমরা স্যার এটা বুঝতে পারতেছি না দ্বন্দ্ব সমাসটা। হ্যাঁ, তুমি প্রশ্ন করো, হাট খরচ হবে কি কখনো? কি হয় বলো তো? হাট বাজার। তাহলে এখানে এই দুটো শব্দ কিন্তু মিলন হয়নি। আমি যে শব্দটা দেখাচ্ছি তোমাদের, দুটি পদের মিলন। আর এটা হচ্ছে উভয় পদ প্রধান। কি প্রধান? ওটা আমি পরে বলতেছি। হাট বাজার মিলছে কিনা দেখো তো। রাত দিন, এটা সূত্র হচ্ছে ব্যাস বাক্য হবে হাট ও বাজার। রাত দিনটা কি হবে বলো? রাত ও দিন। তাহলে এখন যদি কেউ আমরা হাট বলি অথবা বাজার বলি,
তাহলে উভয় পদের অর্থ প্রধান পাচ্ছে কিনা আমি দেখাই দিচ্ছি। হাট বাজার রাত দিন, এটা উভয় পদের অর্থ প্রধান, উভয় পদের অর্থ প্রধান। উভয় পদের কিন্তু অর্থ প্রধান পাচ্ছে, দেখো উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে উভয় পদ প্রধান কোন সমাস? এটা কিন্তু একটা নৈর্ব্যক্তিক সমাস। কেউ যদি শুধু বলে রাত, মানে বোঝা যাবে কিনা? আর যদি আমি বলি ঘরে আশ্রিত যে জামাই, শুধু আশ্রিত শব্দটা ব্যবহার করি, কিছু বোঝা যাবে? কি আশ্রিত বোঝা যাবে না। কিন্তু যদি বলি জামাই, আসলে কিসের জামাই? বোনের জামাই, নিজের জামাই, ভাইয়ের জামাই, তাই না? আগে কিন্তু পরিচয় দিতে হবে, সেটা এ আমার মেয়ের জামাই, এটা আমার ভাইয়ের জামাই, এটা আমার নিজের জামাই, তাই না? আমি এটা বোঝাতে যে অনেক সময় বলি এই যে বউ, বউটা কিন্তু বলে না এটা আপনার কি হয়, এটা আমার বউ, তাহলে নিজের বউটাও বউ, ছেলের বউটাও বউ, কি হবে অর্থটা বুঝতে হবে। এটা কিন্তু বানানের কিছু পার্থক্য আছে, এটা অনেকেই বুঝতে পারেন। উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন তারপরে তোমরা নিচে লিখে রাখো, দ্বন্দ্ব সমাসের বিপরীত ধর্মী সমাস হচ্ছে দ্বিগু সমাস। দেখো দ্বন্দ্ব সমাসের বিপরীত ধর্মী সমাস দ্বিগু সমাস। বিপরীত ধর্মী সমাস, দ্বন্দ্ব সমাসের বিপরীত ধর্মী সমাস কি সমাস? দ্বিগু সমাস। বিশেষ করে এগুলো যে কোনো পরীক্ষায় আসে, দেখছো? দ্বন্দ্ব সমাসের বিপরীত ধর্মী সমাস কি সমাস লিখলাম? আর লেখো কর্মধারয় সমাসের বিপরীত ধর্মী সমাস তৎপুরুষ সমাস। একটা স্টার চিহ্ন দাও সবাই। এটা আমি এখন মুছে দিচ্ছি। তার আগে একটা জিনিস তোমাদের জানার জন্য বলছি, দেখ কর্মধারয় সমাসের বিপরীত ধর্মী সমাস তৎপুরুষ সমাস, দেখছো? হ্যাঁ, একটু মনোযোগ দাও এখন। আবার সবাই বোর্ডটার দিকে লক্ষ্য রাখো। এখানে হাট বাজার, হাট ও বাজার। কোন স্টুডেন্টকে আমি প্রশ্ন করি তুমি কোথায় যাও? হাট যাবো, তাহলে কি সে গান শুনতে যাচ্ছে? এটা বাজার যাচ্ছে। কেউ যদি বলে আমি বাজার যাচ্ছি, তাহলে কি একই জায়গা কিনা? এই হাট বাজার হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। হাট বাজার কি দ্বন্দ্ব? এরকম দ্বন্দ্ব সমাসের বেশ কিছু প্রকারভেদ আছে, এগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বইয়ের সাথে মিলে নিয়ে এগুলো চর্চা করবে। সমার্থক দ্বন্দ্ব আছে। হাট বাজারটা কি দ্বন্দ্ব বলো তো? সমার্থক দ্বন্দ্ব। যদি বলি টাকা পয়সা, সমার্থক দ্বন্দ্ব। টাকা যে জিনিস, পয়সা, ঘর দুয়ার বা ঘর বাড়ি, সেটাও কি সমার্থক দ্বন্দ্ব। মোল্লা মৌলবী, এগুলো কিন্তু সমার্থক দ্বন্দ্ব। আর এখানে রাত আর দিন, রাতের বিপরীত শব্দ কি বলো তো? দিন। এটা কিন্তু বিপরীতার্থক দ্বন্দ্ব। আর যদি কিছু মিলনার্থক দ্বন্দ্ব বলি, আমি এটার কৌশল আবিষ্কার করছি, যেটা সম্পর্ক জাতীয় শব্দ। সম্পর্ক মানে কি? মা বাবা। আর একটা তথ্য এখানে দিচ্ছি, যত শব্দ আছে পুংলিঙ্গটা আগে হবে, যেমন চাচা চাচি, কিন্তু মা বাবার ক্ষেত্রে ব্যতিক্রম, এটা মাটা আগে হবে। আবারও বলছি, বাবা মা হবে না। যদি তোমাদের উত্তরে মানে নৈবেদ্যিক প্রশ্ন থাকে নিচের কোনটি শুদ্ধ সমাসের উদাহরণ, যদি লেখা থাকে বাবা মা, এটা কিন্তু কেউ দিবে না। কি দিবা বলো তো? মা বাবা। কারণ মাটা হবে আগে, বাবাটা হচ্ছে পরে। এটা কিন্তু বিশেষ পরীক্ষার তুলিতে একবার আসছিল এই প্রশ্নটা। মা বাবা, মাটা আগে আসবে। সম্পর্ক জাতীয় শব্দ, তাহলে মা বাবাটা কি দ্বন্দ্ব? মিলনার্থক দ্বন্দ্ব। তাহলে ভাই বোনটা কি দ্বন্দ্ব বলো? মিলনার্থক দ্বন্দ্ব। তাহলে চাচা চাচিটা কি দ্বন্দ্ব? জিন পরিটা মিলনার্থক দ্বন্দ্ব। জিন পরি, এটা অনেকে বুঝতে পারে না জিন পরিটা কি। আসলে যেমন আমরা বলি আমরা পৃথিবীতে সৃষ্টি হয়েছে মানব, আমরা কি মানব মানে কি পুরুষলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গটা কি বলতো? মানবী। এই জন্য মানব মানবী যেমন মানুষ জাতি, তেমনি জিন পরি কিন্তু একটা জাতি। কথা বুঝতে গেছে? জিনের স্ত্রীলিঙ্গ হচ্ছে কি? পরি। আমরা যদি বলি মানব মানবী, তাহলে মানুষ বোঝা যাচ্ছে। এই জন্য কোরআন শরীফের যত ইয়ে আছে দেখবেন যে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে মানুষ এবং জিনকে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, এটা বলছে না? মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য জিন পরি, এটা মনে রাখবে, ওটা হচ্ছে একটা জাতি। এখন সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, আরেকটা আছে বিরোধার্থক দ্বন্দ্ব, শত্রুতা প্রকাশক শব্দ। এটা চেনার জন্য আমি একটা কৌশল বের করছি। যেমন শত্রুতা, তোমরা যদি কেউ বলি আমি দা কুমড়া, দা কুমড়া বাগধারার অর্থ কি? বাগধারার অর্থ কি বলতো? ভীষণ শত্রুতা। তাহলে দা কুমড়া মানে যদি শত্রুতা হয়, দা কুমড়া বাগধারার অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। ভীষণ শত্রুতা। দা কুমড়া মানে যদি শত্রুতা হয়, তাহলে অহিনকুল মানে কি বলো? ওটাও ভীষণ শত্রুতা। মনে রাখবে, এটা একটা কৌশল বের করছি আমি। যে শব্দগুলো শত্রুতা প্রকাশক সেগুলো হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বিরোধার্থক দ্বন্দ্ব। তাহলে দা কুমড়া বিরোধার্থক দ্বন্দ্ব, অহিনকুল কি দ্বন্দ্ব? বিরোধার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? তো জি, তাহলে এখন আমরা দেখছি এখানে দেখাচ্ছি যে অলুক সমাস। অলুক, অলুক জিনিসটা কি আমি এটা এখন দেখাচ্ছি তোমাদেরকে। সবাই দেখো অলুক।
অলুক, এই অলুকটা এটা হচ্ছে একটা অলুক দ্বন্দ্ব, এটা কাজ করো। আর একটা আছে অলুক তৎপুরুষ, অলুক সমাস। এটা কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। একটা আছে অলুক, একটা আছে অলুক দ্বন্দ্ব, আর একটা কি বললাম অলুক তৎপুরুষ। এই অলুক দ্বন্দ্বটা উভয় পদে, ওটা পরে বলতেছি, উভয় পদে সপ্তমী বিভক্তি যুক্ত, উভয় পদে সপ্তমী বিভক্তি যুক্ত। আর এটা হচ্ছে বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না। অলুক দ্বন্দ্বতে উভয় পদে সপ্তমী বিভক্তি যুক্ত, আর অলুক তৎপুরুষে কি হবে বিভক্তি লোপ পায় না। তোমাদের অলুক সমাসে আসে কোন সমাসে বিভক্তি লোপ পায় না? অলুক সমাসে। কোন সমাসে বিভক্তি লোপ পায় না? এটা কিন্তু প্রাইমারি পরীক্ষা একবার আসছিল, অলুক সমাসে বিভক্তি লোপ পায় না। আর উভয় পদে সপ্তমী বিভক্তি, তাহলে আমি একটু আগে যেটা বলছিলাম দুটি পদের মিলনে যে সমাস হয় সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। এখন যদি বলি চাচা চাচি, কি সমাস হলো? এটা দ্বন্দ্ব সমাস। ভাই বোন কি সমাস হলো? তাহলে দুটি পদের মিলন। আশা করি দ্বন্দ্ব সমাসটা বুঝতে পারছো। বলো, প্রশ্ন করো। হ্যাঁ, উদাহরণ তো অবশ্যই দেব। আমি এখন উদাহরণ দিচ্ছি, দেখো দুধে ভাতে, উভয় পদে সপ্তমী বিভক্তি যুক্ত হইলো কিনা? এখন সপ্তমী বিভক্তিটা কি? এ অন্তস্থ অ তে। আমি এখানে বিভক্তি লিখে দিচ্ছি, এ অন্তস্থ অ তে। এ অন্তস্থ অ তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি যুক্ত, এ অন্তস্থ অ তে। আমরা কিন্তু তৎপুরুষ সমাস করার আগে আমি বিভক্তি লিখে দিব তোমাদের। দুধে ভাতে হইলো কিনা? আর এটা হচ্ছে কলে ছাটা, কলে ছাটা, কলে ছাটা। ওই ব্যাট বাক্য তো হবে কলে ছাটা, এই ব্যাট বাক্য তো হবে কলে ছাটা। এখানে যেমন কলে ছাটা, এখানে কলে ছাটা, দেখছো এটা? তারপর যদি বলি এখানে গানের আসর, ওই ব্যাট বাক্যতে কি হবে? গানের আসর। আর দুধে ভাতে, দুধে ভাতে না বলে যদি আমি বলি জলে স্থলে, এই ব্যাট বাক্য তো হবে জলে স্থলে। তারপরে শহরে বন্দরে, ব্যাট বাক্য হবে শহরে বন্দরে। আশা করি এটা বুঝাইতে পারছি। তাহলে উভয় পদে যদি সপ্তমী বিভক্তি যুক্ত হয় তাহলে সেটা কোন দ্বন্দ্ব হবে? আর যদি বিভক্তি লোপ পায় না সেটা কোন দ্বন্দ্ব? অলুক তৎপুরুষ। তাহলে এখানে অলুক সম্পর্কে আমরা তথ্য পেয়ে গেলাম, অলুক তৎপুরুষ আর কি অলুক দ্বন্দ্ব। স্যার শুধু সপ্তমী বিভক্তি যুক্ত থাকবে? জি জি জি, না না, অন্য কোনো বিভক্তি যুক্ত থাকবে না। তাহলে দ্বন্দ্ব সমাসটা আমরা শেষ করলাম। এখন আমি চলে যাচ্ছি কর্মধারয় সমাস শেষ ইয়া থেকে, কর্মধারয় সমাস। আচ্ছা, এটা এখন আমরা ক্লিয়ার করলাম নাকি? এটা কি বুঝতে পারছো তোমরা? যে সপ্তমী বিভক্তি যুক্ত থাকলে কোন দ্বন্দ্ব হবে? অলুক দ্বন্দ্ব। আমি একটা উদাহরণ যেটা লিখি নেই, এটা কি বলি পারো কিনা পিছন থেকে? দাঁড়াও, তুমি মুখে মাখ, হ্যাঁ দাঁড়াও। যদি বলি হাতে পায়ে, এটা কোন দ্বন্দ্ব বলো তো? কেন অলুক দ্বন্দ্ব? এটা সপ্তমী বিভক্তি যুক্ত আছে। তাহলে যদি বলি যে জলে স্থলে, সপ্তমী বিভক্তি। যদি বলি মায়ে ঝিয়ে, তাহলে কোন দ্বন্দ্ব হবে? কেন অলুক দ্বন্দ্ব হচ্ছে? সপ্তমী বিভক্তি যুক্ত। বুঝতে পারছো? আর এখানে যেমন কলে ছাটা, ব্যারবাক কলে, গানের আসর, যদি বলি সোনার বাংলা, ওই ব্যারবাকেও সোনার বাংলা। কোন দ্বন্দ্ব, কোন সমাস তখন হবে? অলুক তৎপুরুষ। সেখানে বিভক্তি লোপ হবে না। আর স্যার এখানে তো যে কোনো বিভক্তি হইতে পারে? হ্যাঁ, যে কোনো বিভক্তি হতে পারে, মানে এক কথা বিভক্তি লোপ পাবে না। এখানে একটা জিনিস না, এখানে সপ্তমী বিভক্তি যুক্ত, এখানে যে সপ্তমী বিভক্তি যুক্ত, হ্যাঁ লোপ পাচ্ছে না, ব্যাট বাক্য লোপ পাচ্ছে না। এই জন্য তো অলুক মানেই তো লোপ পাবে না, বিভক্তি লোপ হবে না। অলুক মানেই বিভক্তি লোপ পাবে না। ক্লিয়ার করছি আমি এটা? ঠিক, যে কোনো বিভক্তি হতে পারে। ঠিক একই ভাবে আরেকটা আছে নয় তৎপুরুষ আর নয় বহুব্রীহি। আমি এখন এটা সম্পর্কে তথ্য দিচ্ছি তোমাদের। নয় তৎপুরুষ, নয় বহুব্রীহি। এখন সব দেখো, নয় নয় সমাসটা কিভাবে হচ্ছে, মানে যেটা নয় সমাস, এটা করো। একটা নয় তৎপুরুষ, একটা আছে নয় বহুব্রীহি। নয় তৎপুরুষ, নয় বহুব্রীহি। এখন নয় সম্পর্কে আমরা তথ্য নিচ্ছি। এই সময় প্রায় ভুল হয়ে যায়, প্রায় পরীক্ষা দেখছি নয়টা কি, নয় তৎপুরুষটা কি আর নয় বহুব্রীহিটা কি। আমি একটা কৌশল বের করছি এখানে এই ধরে একসাথে বলার জন্য। নয় সমাসটা কি সমাস? নয়। নয়টা আছে নয় তৎপুরুষ, আর নয় বহুব্রীহিটা কি? নয় বহুব্রীহিটা মনে রাখবে, এটা তো
লেখো নাবোধক অব্যয় দিয়ে, নাবোধক অব্যয়, নাবোধক অব্যয় অ বে না নি, নাবোধক অব্যয় অ বে না নি দিয়ে শব্দটি গঠিত, শব্দটি গঠিত, নাবোধক অব্যয় অ বে না নি দিয়ে শব্দটি গঠিত। আর ব্যারবাক্যে আপনাকে আরেকটু থামাচ্ছি স্যার। সমান, এখানে তাহলে নাবোধক অব্যয় অ বে না নি দিয়ে শব্দটি গঠিত। তাহলে ব্যারবাক্যের শুরুতে না ন নেই নয় বসবে, ব্যারবাক্যের শুরুতে না ন নেই নয় বসবে। আর এইটা হচ্ছে এটাও তাই, শব্দটি অ বে নি দিয়ে গঠিত, শব্দটি কি হবে অ বে নি দিয়ে গঠিত হবে। আর ব্যারবাক্যের শুরুতে না ব্যারবাক্যের শুরুতে নয়, ব্যারবাক্যের শুরুতে নয় নেই বলবে, আর শেষে জার থাকবে, শেষে জার থাকবে, শেষে জার থাকবে। মনোযোগ দাও, ব্যারবাক্যের শুরুতে না নেই নয় বলবে, এখানে কিন্তু শেষে কিছু থাকবে না। আর শব্দটি অবে নি দিয়ে গঠিত হবে, আর ব্যারবাক্যের শুরুতে নয় নেই বলবে, আর শেষে কি থাকবে জার থাকবে। এখানে আরেকটা কৌশল শেখাচ্ছি আমি, এইটা হবে সবসময় ব্যক্তিবাচক। কি হবে এটা? ব্যক্তিবাচক, এটা পরে বলতেছি আমি। ব্যক্তিবাচক, যেমন অজ্ঞান, অ দিয়ে আমি শব্দ দেই অজ্ঞান, অজ্ঞানটা কি হবে বলতো? নেই জ্ঞান যার, অজ্ঞান একটা ব্যক্তি কিনা, হ্যাঁ? এই জন্য সবসময় এটা মনে রাখবে, এই সব শব্দ অজ্ঞান লেখো, নেই জ্ঞান যার, নেই জ্ঞান যার, অজ্ঞান। বুঝা গেছে জিনিসটা? আর এখানে অ দিয়ে দেই অচেনা, এটা হচ্ছে নয় চেনা, নয় চেনা, বলেছি নয় চেনা, অচেনা। আর নাতে হচ্ছে না বালক, না বালক হলে কি হবে? নয় বালক, না বালক। আর এটাও তো ব্যক্তিবাচক। হ্যাঁ হইতেছি নিরাশা, নেই বলতেছি পরে, নেই আশা, নিরাশা। আর বেসরকারি, নয় সরকারি, নয় সরকারি। এখানে দেখো তো আমরা নয় তৎপুরুষে কি বললাম, এখানে ব্যারবাক্যের শুরুতে নেই বসলে সে কিন্তু জার থাকবে না, হ্যাঁ? নয় বালক, নয় বালক। এখন অকেশা, ন কেশা, অকেশা হচ্ছে ন কেশা, অকেশা। দুটো ব্যতিক্রম আছে, নাতি দীর্ঘ, আটা লেখো নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ, লেখো নাতি দীর্ঘ, এখানে একটা অতি যোগ হবে। আচ্ছা এটা বুঝতে পারছি, অচেনা, নয় চেনা, না বালক। যদিও না বালকটা নয় বালক, এখানে কিন্তু একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? কিন্তু আমরা সহজ কৌশল একটা ডাইরেক্ট না বালক নয় বালক বলতে কোন বালক ডাইরেক্ট কিন্তু বোঝাচ্ছে না, কিন্তু অজ্ঞান ডাইরেক্ট একটা ব্যক্তি, জ্ঞান নেই যার, এটা ব্যক্তি বোঝাচ্ছে কিনা। এই জন্য এটা ডাইরেক্ট শুরুতেই আমরা বুঝতে পারবো এটা হবে ব্যক্তিবাচক, এটা ব্যক্তিবাচক ছাড়া বোঝাবে। যেমন এখানে না বল নিরাশা, বেসরকারি, অকেশা, অচেনা, এগুলো কি করবে? ব্যক্তিবাচক। ওটা না বুঝলেও তোমরা সহজ ভাষায় বুঝবে যে এটা শুরু হবে অ বে নি দিয়ে, কিন্তু ডাইরেক্ট সেটা একটা জার বসবে ব্যারবাক্যে, আর এখানে জার থাকবে না। এটা কিন্তু তাই, এটা জার থাকবে না। আরেকটা ক্লিয়ার করে দিচ্ছি, অজ্ঞান। এখন যদি বলি বেঈমান, তাহলে কি হবে বলো তো? নেই ঈমান জার, তাহলে নেই ঈমান জার যে কোনো একটা ব্যক্তি বোঝাচ্ছে, হ্যাঁ নির্দিষ্ট একটা ব্যক্তি, ঈমান নেই জার। এখন যদি নি দিয়ে দেই নিখোঁজ, তাহলে কি হবে বলো তো? খোঁজ নেই জার, নিখোঁজ। তাহলে দেখো অজ্ঞান, বেঈমান, নিখোঁজ, অ বে নি। তোমাদের সহজ ভাবে মনে রাখার কৌশল হচ্ছে, মনে রাখবে অ বে নি, এই অ বে নি দিয়ে গঠিত, আর এখানে অ বে না নি দিয়ে গঠিত। দেখো অ বে না নি, এই যে অ তে অ, বে তে বেসরকারি, না তে না বালক, দিছি কি না? নিতে আছে নিরাশা,
এই কয়টা দিয়ে এর বাইরে আর কোনো গঠিত হবে না। মনে রাখবে অবে নানি দিয়ে গঠিত হলে হবে নয় তৎপুরুষ, আর অবে নি গঠিত হলে হবে কি নয় বহুব্রী। এটা ব্যক্তিবাচক হবে, ব্যাট বাক্যের শেষে যা থাকবে, আর এখানে ব্যাট বাক্যের শেষে যা থাকবে না। তাহলে নয় বহুব্রী নয় তৎপুরুষ ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটা ক্লিয়ার করলাম। এখন আমি কর্মধারয় সমাস সম্পর্কে তোমাদের কথা বলছি। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস দেখো পরপদ প্রধান, সবাই দেখো পরপদ প্রধান। কর্মধারয় সমাস পরপদ প্রধান, এটা হবে পরপদ প্রধান। এখানে একটা তৎপুরুষ সমাসে কিন্তু পরপদ প্রধান, কিন্তু পূর্বপদে বিভক্তি লোপ পায়। দুটো কথা বলতেছি এখানে দেখো। আবার এটার নিচে পরপদ প্রধান দিলাম কি না, হ্যাঁ? আর এটার বিপরীত ধর্মী সমাস কি বললাম? তৎপুরুষ সমাস। এই তৎপুরুষও কিন্তু পরপদ প্রধান, তৎপুরুষ সমাস এটাও কিন্তু পরপদ প্রধান, কিন্তু পূর্বপদে বিভক্তি লোপ পায়। পূর্বপদে কি থাকে? বিভক্তি লোপ পায়। তাহলে একই কথা হলো কি না, কর্মধারয় সমাস পরপদ প্রধান, তৎপুরুষ সমাস পরপদ প্রধান, কিন্তু পূর্বপদে বিভক্তি লোপ পায়। নৈবেদ্যিক প্রশ্ন, পূর্বপদে কোন সমাসের বিভক্তি লোপ পায়? তৎপুরুষ সমাস। পরপদ প্রধান যদি অপশনে কর্মধারয়ও থাকে আর তৎপুরুষও থাকে, তাহলে অবশ্যই কর্মধারায় দিবে, তৎপুরুষ দিবে না। আর যদি অপশনে কর্মধারায় না থাকে তাহলে কি দিবে? তাহলে তৎপুরুষ দিবে। বুঝতে পারছি? তো আমরা অপশনে যদি পরপদ প্রধান নিচের কোন সমাস, অপশনে তৎপুরুষও থাকে কর্মধারায় থাকে, তাহলে কিন্তু তৎপুরুষ দেওয়া যাবে না, কারণ পরপদ প্রধান হচ্ছে কর্মধারয় সমাস। আর যদি অপশনে কর্মধারায় না থাকে তাহলে তৎপুরুষ হবে, কারণ তো পরপদ প্রধান তৎপুরুষ সমাস এটাও। আবার আলাদাভাবে নৈবেদ্যিক আসবে পরপদ প্রধান কোন সমাস? কর্মধারয় সমাস। পূর্বপদে বিভক্তি লোপ পায় কোন সমাসে? তৎপুরুষ সমাসে। লোপ পায় না। কর্মধারয় সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায় না, আর তৎপুরুষ সমাসে পূর্বপদে কি পায়? বিভক্তি লোপ পায়। তো আমরা এখন এটা ক্লিয়ার করলাম। এখন এই কর্মধারাটা বোঝানোর জন্য আমি এই জন্য প্রথমে বলে দিচ্ছি নৈবেদ্যিক যে কর্মধারয় সমাসের বিপরীত ধর্মী সমাস কোনটা? তৎপুরুষ সমাস। এটা কিন্তু বিপরীত ধর্মী সমাস। আর দ্বন্দ্ব সমাসের বিপরীত ধর্মী সমাস কোনটা? দ্বিগু সমাস। এটা কিন্তু নৈবেদ্যিক প্রশ্ন। তো এই কর্মধারাটা বোঝানোর জন্য আমাকে এখানে কয়েকটা জিনিস লিখতে হচ্ছে। তোমরা দেখো সবাই কিভাবে এটা গঠিত হচ্ছে। বিশেষ, তোমরাও লেখো এটা। বিশেষণ যোগ বিশেষ্য, আবার বিশেষ্য যোগ বিশেষ্য, আবার বিশেষণ যোগ বিশেষণ। এই যে তিনটা শব্দ বললাম, এই তিনটা পদ মিলে যে সমাস হয়, পদ মিলে যে সমাস হয়, বিশেষণ যোগ বিশেষণ পদ মিলে যে সমাস হয়। এখন এই যে বিশেষণ যোগ বিশেষ্য দিয়ে যদি কোনো শব্দ হয়, আর বিশেষ্য বিশেষ্য অথবা বিশেষণ বিশেষণ দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয়, এটা সূত্র হচ্ছে ব্যাস বাক্যের মাঝে তখন যে বলবে, ব্যাস বাক্যের মাঝে যে বসবে। মনোযোগ দাও, যদি শব্দটা বিশেষণ বিশেষ্য হয় তাহলে ব্যাস বাক্যের মাঝে কি বলবে? যে বলবে। আর যদি বিশেষ্য বিশেষ্য বিশেষণ বিশেষণ হয় তাহলে ব্যাস বাক্যে যিনি তিনি অথবা যে সে অথবা যা তা বলবে। আবার বলছি, যদি বিশেষণ বিশেষ্য দিয়ে কোনো শব্দ হয় গঠিত তাহলে সেটাও কর্মধারয় সমাস হবে। বিশেষ্য বিশেষ্য দিয়ে হয় তবু কর্মধারয় সমাস হবে, বিশেষণ বিশেষণ দিয়ে হলেও কি হবে? কর্মধারয় সমাস হবে। এ যাবত আমরা একটা সমাস দ্বন্দ্ব সমাসটা শেষ করলাম, দুটি পদের মিলনে হয়। কর্মধারয় সমাসটা কিভাবে হচ্ছে দেখো, এইটা একটা উদাহরণ দিচ্ছি আমি। এখানে আমি একটা উদাহরণ দিলাম, এটা যেমন পদ্ম। পদ্মটা কি একটা বলো তো? বিশেষ্য পদ। এখন পদ্মর সামনে যদি আমি নীল কথাটা দেই তখন কি হলো বলো? নীল পদ্ম। তাহলে নীলটা হলো বিশেষণ আর পদ্মটা কি? বিশেষ্য। তাহলে নীল পদ্ম কি সমাস? কর্মধারয় সমাস। এর ব্যাস বাক্য হবে নীল যে পদ্ম। চমৎকার, বুঝতে পারছো? নীল যে পদ্ম। এখন আমি যদি আকাশের সামনে নীল কথাটা দেই তাহলে কি হবে বলো তো? নীল আকাশ। নীল যে আকাশ, এক কথায় কি হবে শব্দটা? নীল আকাশ। তাহলে নীল আকাশ কি সমাস বলো? কর্মধারয় সমাস। ব্যাস বাক্যের মাঝে দেখো যে বসতেছে। এটা বুঝতে পারছো তো নাকি?
নীলজে আকার। এভাবে যদি বিশেষণ পূর্বপদে থাকে তাহলে সেভাবে ব্যাট বাক্যটা হবে, কিন্তু কিছু শব্দে যদি বিশেষণটা পরপদে থাকে তাহলে ব্যাট বাক্যে সেটা পুরে বসবে। যেমন আলু সিদ্ধ, এটা সিদ্ধ যে আলু, মাছ ভাজা, ভাজা যে মাছ। যদি বিশেষণটা ক বা কা হয় তাহলে ব্যাট বাক্যে সেটা কু হবে। যেমন কাপুরুষ, ব্যাট বাক্যটা হবে কু যে পুরুষ। আবার বলছি, যদি বিশেষণটা ক অথবা কা হয় তাহলে ব্যাট বাক্যে সেটা কু হবে। যেমন কাপুরুষ, বলো কি হবে? কু যে পুরুষ। আর যদি বিশেষণটা পুরুষবাচক হয় ব্যাট বাক্যে সেটা স্ত্রীলিঙ্গ হবে। যেমন সুন্দর লতা, ব্যাট বাক্য হবে সুন্দরী যে লতা। এখানে আরেকটা তথ্য নিয়ে নাও, স্ত্রীবাচক শব্দের সাথে কিন্তু বিশেষণ কখনো স্ত্রীলিঙ্গ হবে না। যেমন সুন্দর মেয়ে, এটা কিন্তু সুন্দরী মেয়ে হবে না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই বলি কি সুন্দরী মেয়ে বলি না, কিন্তু সুন্দরী মেয়ে বলা যাবে না, সুন্দর মেয়ে বলতে হবে। কিন্তু এই ব্যাট বাক্যের ক্ষেত্রে আলাদা। সুন্দর লতা কি হবে ব্যাট বাক্যটা? সুন্দরী যে লতা। মহাকীর্তি, এটা হবে মহতি যে কীর্তি। এটা গেল বিশেষণ যোগ, ব্যাট বাক্যের শেষে যে বসতেছে। এখন আমি এটা দিচ্ছি, দেখো বিশেষ্য যোগ বিশেষ্য। যদি বলি জজ সাহেব, এখন এইখানে আমি বলছি যিনি তিনি, কারণ জজ সাহেবটা কিন্তু সম্মানী ব্যক্তি। সম্মানী ব্যক্তি কিনা? এটা কি যে জজ সে সাহেব বলা যাবে? এই জন্য এখানে বলতে হবে যিনি জজ তিনি সাহেব, এটা হবে জজ সাহেব, যিনি তিনি। এটা কিন্তু কর্মধারয় সমাস। আমরা এখন এগুলা কর্মধারয় সমাস শব্দগুলো। আর যদি বিশেষণ বিশেষণ দিয়ে কোনো শব্দ হয় তবু সেটা কিন্তু কর্মধারয় সমাস হবে। যেমন আমি যদি বলি কাঁচা মিঠা অথবা বলি কাঁচা আম, যদি আমি আমটার সাথে কাঁচা শব্দটা যোগ করি তাহলে কি হবে বলতো? কাঁচা। তাহলে হবে কাঁচা যে আম। লাল গোলাপ, গল্পটা কি হবে? লাল যে গোলাপ। এটা কিন্তু কর্মধারয় সমাস। কিন্তু আমি যদি বলি কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা, এটা কিন্তু কর্মধারয় সমাস। সহজ সরল দ্বন্দ্ব হয় না, কাঁচা ও মিঠা না, হবে না। এটা দুটো বিশেষণ, যে এই যে সূত্রটা তোমাকে দেখানো হচ্ছে, দুটো বিশেষণ এখানে হলো। কারণ কাঁচা মিঠা বলতে যে কোনো একটা আমকে বোঝাচ্ছে, যে কোনো একটা ফলকে বোঝাচ্ছে, যে ফলটা কাঁচা মিঠা। এখানে কিন্তু দুটি পদের মিলন হয় না, এটা দুটো বিশেষণ একখানে হয়েছে। যে তোমার দাঁড়াও, প্রশ্নটার উত্তরটা সুন্দরভাবে নিয়ে নাও। যেমন তোমরা কিন্তু ভাই বোন অথবা ভাই ভাবি, তোমার কাছে কি আছে? খাতা কলম। যদি আমি তোমাকে প্রশ্ন করি তোমার কাছে এই মুহূর্তে কি আছে? খাতা ডাস্টার আছে? এটা কি বলা যাবে? কি আছে বলো তো? খাতা কলম। এই যে একটা পদের সাথে আর একটা পদের মিলন, এগুলো শুধু দ্বন্দ্ব সমাস, দুটি পদের মিলন। ভাই বোন, রাত দিন, তাল তমাল, দয়া মায়া। বসো, এখন যদি বলি সুখ দুঃখ কোন সমাস? কোন সমাস? দ্বন্দ্ব সমাস। স্যার কালকে তো এটা পড়ার নেই, এই জন্য পাচ্ছি না। প্রশ্ন করো। জি, কর্মধারয়। কারণ এখানে যে কোনো একটা ব্যক্তিকে মিন করতেছে। কোন ব্যক্তিটা চালাক? এখন যদি বলি চালাক ছেলে, এটা কিন্তু কর্মধারয় সমাস। হ্যাঁ, যে চালাক সেই চতুর। হাট বাজার, এটা দ্বন্দ্ব সমাস, কারণ দুটি পদের মিলন। পার্থক্য কি আমি বুঝাই দিচ্ছি। খুব চমৎকার প্রশ্ন করেছো, বসো, খুব সুন্দর লাগলো। চালাক চতুর, চালাক, হাট বাজার বলতে একটা স্থান, হাটের সাথে বাজার, এটা সমার্থক দ্বন্দ্ব, একই অর্থ প্রকাশ করতেছে। এভাবে আমরা আরো বলতে টাকা পয়সা, এটা কিন্তু একটা বিষয়কে বোঝাচ্ছে। কিন্তু চালাক বলতে কি কোন একটা তৃতীয় আরেকজন ব্যক্তি আছে কিনা? উত্তর শুনে নাও, তৃতীয় আরেকজন ব্যক্তি কিন্তু আছে। ছেলেটা চালাক অথবা মেয়েটা চালাক। চতুর, ছেলেটা চতুর অথবা মেয়েটা চতুর। তাহলে এটা কিন্তু ডাইরেক্ট দুটো শব্দ মিলন হয়নি, আরেকজনকে বোঝাচ্ছে। এই জন্য এখানে আমাদের ব্যাট বাক্য হবে যে চালাক সে চতুর। আরেকজনকে মিন করে আমাদের কি ক্লিয়ার করতে হবে, আরেকজনকে উদ্দেশ্য করে আমাদের কথাটা বলতে হচ্ছে। এই জন্য এটা কর্মধারয় সমাস। আশা করি বুঝাইতে পারছি এটা। তাহলে আমি এখানে উদাহরণ দিচ্ছি, তোমার উদাহরণটা দিচ্ছি। চালাক চতুর, এটা হবে যে চালাক সে চতুর। এই যে আমি এখানে ব্যাট বাক্য লিখে দিয়েছি, যে যেটার সাথে যেটা প্রয়োগ হবে আমরা সেটা সেখানে করবো। এখানে কিন্তু যিনি চালাক তিনি চতুর বলা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা কর্মধারয় সমাসটা বুঝতে পারলাম। এই কর্মধারয় সমাসটা যে কোনো পরীক্ষায়, কর্মধারয় সমাস কিন্তু তোমাদের এসএসসি বইটাতে তোমরা দেখবে একরকম, কলেজের বইটাতে একরকম, কিন্তু কর্মধারয় সমাস কিন্তু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কিন্তু আমি এখানে লিখে দিব 4 প্রকার। এটা সহ আবার হবে 5 প্রকার। এইখানে আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রায় গন্ডগোল মনে করে যে স্যার এগুলো প্রকার, আপনি 3 প্রকার বলেছেন, বাকি প্রকার ভেদগুলো কোথায়? এটা আমরা তথ্য দিচ্ছি। এখন দেখো কর্মধারয় সমাস আমার মতো করে আমরা বিষয়টা ক্লিয়ার করে নাও। 4, এই যে কর্মধারয় সমাস, একটা আছে মধ্য পদলোপী কর্মধারা, মধ্য পদলোপী কর্মধারা।
এখানে তোমরা লক্ষ্য করতে পারতেছো যে কর্মধারয় সমাসের আমি কয়টা প্রকার লিখছি নিচে দেখো তো 4টা। আর এটাও কিন্তু একটা কর্মধারয় সমাস, তাহলে এটা সহ 5টা হচ্ছে কি না? আসলে কর্মধারয় সমাস কিন্তু এইটার সাথে এইটা যুক্ত হবে। আর এই 3টা, এক প্রকার, 2 প্রকার আর 3 প্রকার। এই কর্মধারয় সমাস কিন্তু 3 প্রকার, এটার সাথে বাদ যাবে। যদি আসে প্রকারভেদ আলাদা, কর্মধারয় সমাস কয় প্রকার? 3 প্রকার। কিন্তু অনেক বইতে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া আছে, শুদ্ধ আনসার হচ্ছে 3। কারণ এই মধ্যবর্তী কর্মধারয় সমাসটা শুধু কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত, এটা সাধারণ কর্মধারের মধ্যে চলে আসছে। তাহলে যদি আমি সাধারণ কর্মধারায় আসি তাহলে তো তবুও 4 প্রকার আমাকে বলতে হয়। কিন্তু এই কর্মধারয় সমাসের সাধারণ কর্মধারাটা কোনো প্রকার ভেদে আমরা বলবো না, এই জন্য কর্মধারয় সমাসটা কয় প্রকার বলবো? 3 প্রকার। নিচে আমরা লিখে রাখবো কর্মধারয় সমাস 3 প্রকার। স্যার পরীক্ষায় আসলে 3 প্রকার। ইয়েস, 3 প্রকার দিবে তোমরা। আর আলাদা আলাদা এখন প্রকারভেদ, আমি তো এতক্ষণ এটা বলছি কর্মধারয় সমাস কিভাবে হলো, বিশেষণ বিশেষ্য, বিশেষ্য বিশেষ্য, বিশেষণ বিশেষণ, সেগুলো কর্মধারয় সমাস। তাহলে এখন মধ্যপদলিপিটা কি? ব্যাস বাক্যের মধ্যবর্তী পদ লোপ পাবে। ব্যাস বাক্যের মধ্যবর্তী পদ কি পাবে? লোপ পাবে। আমি প্রতিটার একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন সিংহ চিহ্নিত আসন, এক কথায় কি হবে? সিংহাসন। একটা উদাহরণ দিলাম, সিংহাসন। তাহলে এটা যদি আমি ব্যাস বাক্য করি তাহলে হচ্ছে সিংহ চিহ্নিত আসন। তাহলে চিহ্নিতটা মাঝখানে বাদ দিলে কি হচ্ছে? সিংহাসন। স্মৃতি রক্ষার্থে সৌধ, এক কথায় কি হচ্ছে? স্মৃতিসৌধ। দেখো স্মৃতিসৌধ। সাহিত্য বিষয়ক সভা, এক কথায় কি হচ্ছে বলো তো? সাহিত্য সভা। মাঝখানে কথাটা বাদ দিলে যেটা থাকতেছে সেটাই কিন্তু থাকতেছে, অতএব এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর এই উপমানটা বোঝানোর জন্য আমার কাছে একটা সহজ কৌশল আছে, সেটা বলার আগে তোমাদের গতানুগতিক একটা সংজ্ঞা আছে। যেমন যাকে তুলনা করা হয়, আর এটা হচ্ছে যার সাথে তুলনা করা হয়। এটা হচ্ছে যার সাথে তুলনা করা হয়, আর এটা হচ্ছে যাকে তুলনা করা হয়। উপমানটা, উপমিতটা হচ্ছে যাকে তুলনা করা হয়, আর উপমানটা হচ্ছে যার সাথে তুলনা করা হয়। যার সাথেটা কি? ধরো আমরা কোনো একটা জিনিস খাচ্ছি, সহজ ভাষায় একটু শুনে নাও। যদি খুব তিতা লাগে বা তেতো লাগে, তা আমরা কি এটা নিমের মতো তিতা রে, আমরা বলি কি না? কারণ নিমের ধর্ম কি? আমরা সব স্যার যদি একত্রিত হয়ে বলি নিম মিঠা, কেউ কিন্তু বিশ্বাস করবে না। কি বলবো বলো? নিম তিতা। তাহলে আমার সহজ কৌশলটা হচ্ছে সাধারণত ধর্মবাচক শব্দ, অর্থাৎ যার যে ধর্ম সেটাই প্রকাশ করবে। তাহলে নিমের ধর্ম কি? আর আকাশ থেকে যে তুষারগুলো পড়ে বরফ, এর ধর্মটা কি? সাদা। রক্তের ধর্ম কি? লাল। তাহলে এখন সহজ ভাষায় দেখে বুঝে নাও তো, তুষার শুভ্র, রক্ত লাল, ধনুক বাঁকা, সিঁদুর রাঙ্গা, অরুণ রাঙ্গা, নিম তিতা, এই শব্দগুলো কি ধর্মাত্মক বোঝাচ্ছে কি না? তাহলে যার সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এখানে লালের সাথে একটা রক্তের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এর ব্যাস বাক্যের সূত্র হচ্ছে ব্যাস বাক্যের মাঝে ন্যায় বসবে। এর সূত্রটা কি? তাহলে যার সাথে তুলনা করা হয়, এটা আছে ধর্মবাচক শব্দ। সহজ কথা, ধর্মবাচক শব্দ। আর যেটা বললাম যে যার সাথে তুলনা করা হয়, তুলনাটা হচ্ছে ধর্মবাচক শব্দ হবে, যার সাথে তুলনা করা হয়। এর ব্যাস বাক্যের মাঝে ন্যায় বলবে। ব্যাস বাক্যের মাঝে ন্যায় বলবে। এর ব্যাস বাক্যের মাঝে কি বলবে? ন্যায় বলবে। সহজ কথা। তাহলে আমরা যদি এখন তুষার শুভ্র বলি, তাহলে ব্যাস বাক্য করো দেখি একজন, তুষারের ন্যায় শুভ্র। তাহলে উপমান কর্মধারায়। এখন যদি আমি বলি রক্ত লাল, তাহলে ব্যাস বাক্যটা কি হবে? রক্তের ন্যায় লাল। অরুণ, অরুণ সূর্যের সমার্থক শব্দ হচ্ছে অরুণ। রক্তের ন্যায় লাল, ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় বলবে। হ্যাঁ, অরুণ রাঙ্গা, অরুণ মানে হচ্ছে সূর্য। সূর্যের ধর্ম কি করে দেওয়া বলো তো? রাঙ্গিয়ে দেওয়া। আধার মানে করে দেওয়া না, রাঙ্গিয়ে দেওয়া। রাঙ্গিয়ে দেওয়া। তাহলে রক্ত লাল, যেমন হয় রক্তের ন্যায় লাল, তাহলে অরুণ রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা। কাজল কালো, তাহলে কি হবে বলো তো? কাজলের ন্যায় কালো। এই নিম তিতা কি হবে? নিমের ন্যায় তিতা। আশা করি এটা বুঝতে পারছি। আর এটা হচ্ছে যার সাথে তুলনা করা, এটা হচ্ছে যাকে তুলনা করা হয়। এখন যাকে তুলনা করা হয় এটা কি? একটা বস্তুর সাথে তুলনা করা হবে। এটা ব্যাস বাক্যের শেষে ন্যায় বলবে, এটা ব্যাস বাক্যের মাঝে ন্যায় বলবে, এটা ব্যাস বাক্যের শেষে ন্যায় বলবে। শেষে ন্যায় বলবে। ধর্মবাচক শব্দ। আর এটা হচ্ছে যাকে তুলনা করা হচ্ছে, আর এটা যার সাথে তুলনা করা হচ্ছে। যেমন আমরা যদি একটা সুন্দর মুখকে কল্পনা করি, বা বলে যে চাঁদের মতো মুখ বলি না, এটা এই চাঁদের মতো মুখটা আমরা হচ্ছে চন্দ্রমুখ। এটা ব্যাস বাক্যের শেষে ন্যায় বলবে। সূত্রটা হচ্ছে ব্যাস বাক্যের শেষে ন্যায় বলবে। ব্যাস বাক্যের শেষে
ন্যায় বলবে। তাহলে চন্দ্রমুখ, এটা হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। শেষটা দিয়ে শুরু করতে হবে, মুখ চন্দ্রের ন্যায়। তবে কিছু কলেজে প্রশ্ন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তবের সাথে বাস্তব আর একটা আছে অবাস্তব। হ্যাঁ, খুব ভালো বলছো। একটা উত্তর আমরা আরো দিতে পারি, মানে বাস্তবের সাথে একটা অবাস্তব কল্পনা। কিন্তু আমি প্রথমে অতুল্য কথা না বলে আমি সহজ ভাষায় বলছি যে যাকে তুলনা করা হয় আর যার সাথে তুলনা করা হয়, এটা যাকে তুলনা করা হচ্ছে, সুন্দর মুখকে কার সাথে তুলনা করা হয়েছে বলতো? চাঁদের সাথে। এটা হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। কথা বুঝে গেছে? এখন যদি আমি সিংহ পুরুষ বলি তাহলে কি হবে? পুরুষ সিংহের ন্যায়। সিংহটা কি আসলে পুরুষ? মুখটা কি আসলে চাঁদ? এখানে আমরা কিছু সহজ ভাষায় উদাহরণ দিতে পারি, যেমন রোমান্টিকতার কিছু কল্পনা, কিছু বাস্তবতার কল্পনা। যেমন পুরুষটা শক্তিশালী, সিংহটা শক্তিশালী। এখানে শক্তিশালী একজন ব্যক্তিকে বোঝাতে যা সিংহের সাথে তুলনা করা হচ্ছে। কথা বুঝে গেছে কি না? হ্যাঁ, এটা যাকে তুলনা করা হয়েছে, এটা আছে যার সাথে তুলনা করা হয়েছে। ক্লিয়ার? এখন সিংহ পুরুষের ব্যাপার কি হবে বলো? হয়নি, পুরুষ সিংহের ন্যায়। চেষ্টা দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, পুরুষ সিংহের ন্যায়। দেখো, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, এটা হবে। স্যার যদি বলি সিংহের ন্যায় পুরুষ, একবারে নম্বর পাবে না, 0। কিন্তু স্যার মাঝে মাঝে কিভাবে থাকে মাঝে মাঝে। এখন আমরা আসতেছি রূপক কর্মধারায়। রূপক শব্দটা কি? এটা শব্দটি রূপক অর্থে ব্যবহৃত। শব্দটি কি অর্থে ব্যবহৃত? রূপক অর্থে। দেখো, রূপক অর্থে ব্যবহৃত, রূপক অর্থে ব্যবহৃত। শব্দটি রূপক অর্থে ব্যবহৃত, আর ব্যার বাক্যের মাঝে রূপ বসবে। এখন রূপক অর্থে ব্যবহৃতটা কি? অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, স্যার রূপক শব্দটা কি? তোমাদের সময় সিলেবাসে ছিল কিনা জানি না, এখন কিন্তু আবার সোনার তরী কবিতাটা সিলেবাসে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সোনার তরী অনেকের সিলেবাসে, আমার সময় এটা ছিল। এটা কিন্তু একটা রূপক কবিতা। কি কবিতা? পাঞ্জেরি কবিতা একটা আছে, রূপক কবিতা। এটা না বুঝলেও সহজ কথা, সাত সাগরের মাঝি কবিতার একটা রূপক কবিতা। এটা কঠিন কথা না বুঝলে অন্তত লালন ফকিরের একটা গান সবাই বুঝবে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে এসে যায়। এখানে এই যে অচিন পাখি বলতে কাকে বোঝাচ্ছে? আমাদের প্রাণবায়ু, আমাদের এই আত্মাটাকে বোঝাচ্ছে। এই আমাদের এই পিঞ্জিরা নামক দেহটাতে একটা পাখি আছে, এই পাখি যদি উড়ে যায় আমাদের মৃত্যু। এটাকে আমরা অচিন, এটাকে আমরা ধরতে পারবো না। তাহলে প্রাণ পাখি শব্দটা কি রূপক শব্দ কি না? হ্যাঁ, এখানে প্রাণটাকে কি হিসেবে তুলনা করা হয়েছে? একটা পাখি হিসেবে তুলনা করা হয়েছে, এটাকে আমরা ধরতে পারছি না। তাহলে দেখো, রূপক শব্দ কিন্তু এটা। তাহলে এখানে প্রাণ পাখি শব্দটা আমি কথা লিখি, প্রাণ পাখি। এটা ব্যার বাক্যের মাঝে কি বলবে? রূপ। এটা হবে প্রাণ রূপ পাখি। আমার বিশ্বাস বুঝতে পারছো সবাই কথাটা। প্রাণ রূপ পাখি। এইভাবে মন মাঝি কি হবে তাহলে বলো? মন রূপ মাঝি। শব্দটা রূপক হবে আর কি, রূপক শব্দটা হবে। জি, এটা হবে প্রাণ রূপ পাখি। এখন যদি মন মাঝি বলি তাহলে কি হবে? মন রূপ মাঝি। দিল দরিয়া কি হবে? দিল রূপ দরিয়া। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। যৌবন সূর্য, যৌবন রূপ সূর্য। একটা আছে শোকানল, এটা হবে শোক রূপ অনল। শোক রূপ নল নয়, এটা উদাহরণ লিখেছি, শোকানল, শোক রূপ অনল। আমি এখানে রূপক কবিতাটা বোঝানোর জন্য আরেকবার বলে দিচ্ছি, সোনার তরী কবিতাটা। এটা সোনার তরী, সোনা মানে সোনার, তরী মানে নৌকা। নৌকাটা কি আসলে সোনার? না। এখানে কবি এখানে কল্পনা করছেন, এই যে 2020 সাল চলে গিয়ে কি আসলো বলো তো? 2021 সাল। এভাবে 21 সাল আসবে কিনা? এগুলা এই যে 2020, 2021, 2022, এইটা এই যে মহাকাল নামক এই সময়টাকে কবি এখানে নৌকা তরীর সাথে তুলনা করেছেন। এই মহাকাল, নৌকা যেমন এগিয়ে চলে, মহাকাল এখানে এগিয়ে চলছে। আমি ব্যক্তি, তুমি এখানে ব্যক্তি, ব্যক্তি মানুষ। এই ব্যক্তি মানুষ হচ্ছে জীব সত্তা, নশ্বর, ধ্বংস হয়ে যাবে। কিন্তু মানুষের যে সৃষ্টিকর্ম, এটা হচ্ছে অবিনশ্বর, ধ্বংস হবে না। মনে করো আমি একটা বই লিখলাম, আমার এই বইটা কিন্তু কি, আমি যদি সোনার তরী নামক এই নৌকাতে আমি দেই মহাকাল, এটা কিন্তু টিকে থাকবে। কিন্তু আমি যদি সেখানে থাকতে চাই 2121 সাল বা 2221 সালে, আমার মতো কোনো স্যারকে খুঁজে পাওয়া যাবে? যাবে না। এই জন্য এখানে একজন কবি রূপকের অন্তরালে একজন কৃষকের কথা বলছেন, যে তার সৃষ্টিকর্ম অর্জিত ফসলগুলো নিয়ে বসে আছেন। একটা নৌকা এগিয়ে যাচ্ছে, মহাকাল তাকে ডাকলো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরী কুলেতে এসে। তখন আসলো, তখন এতদিন নদী কূলে যেগুলো নিয়ে তিনি অর্জিত ফসলগুলো ছিল, এগুলো তিনি তুলে দিল কোথায়? সোনার নৌকায়।
এগুলো নিয়ে চলে গেল। কবি বলছে আমাকে লহ করুণা করে, আমি উঠবো না এই নৌকায়। নৌকার মাঝি বলছে না, কারণ এইখানে শুধু তোমার সৃষ্টিকর্মের স্থান হবে, ব্যক্তি মানুষের কোনো স্থান হবে না। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে হরি। কবি বলছে এই জন্য এখানে বোঝাচ্ছে মহাকাল নামক নৌকা শুধু মানুষের সৃষ্টিকর্মকে গ্রহণ করবে, ব্যক্তি মানুষকে নয়। এটা কিন্তু একটা রূপক কবিতা। আচ্ছা, তাহলে আমরা কর্মধারয় সমস্যা বুঝতে পারলাম। আমরা এখন তৎপুরুষ সম্পর্কে কথা বলবো। তৎপুরুষ সমাস পূর্বপদে বিভক্তি। আচ্ছা, এই যে তৎপুরুষ সমাসটা পূর্বপদে বিভক্তি লোপ পায়। এখন বিভক্তিটা 7 প্রকার। বিভক্তিটা কয় প্রকার? 7 প্রকার। আমরা এখন এখানে বিভক্তি সম্পর্কে আমি কথা বলার আগে বিভক্তি লিখি। রা এরা, দ্বিতীয়া, এরে এরে, এর জন্য নিমিত্তি। তাহলে আমরা এখানে পূর্বপদে বিভক্তি লোপ পাবো। এখানে যে প্রথমা বিভক্তি থেকে শুরু করে সপ্তমী বিভক্তি, প্রথমাটা বা, এটা হচ্ছে সমাসে ব্যবহৃত। সমাসে ব্যবহৃত। তাহলে সমাসে ব্যবহৃত হবে কটা বিভক্তি? দ্বিতীয় থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত সমাসে ব্যবহৃত হবে। আর শূন্যটা ব্যবহার হবে না, এটা শুধু কারকে ব্যবহার হবে। আমরা প্রশ্ন করতে পারি এই যে দ্বিতীয় কেরে আছে কিনা, এখানে কিন্তু বেপিয়া কথাটাও হবে। বেপিয়া, কারণ কেরে এরে বেপিয়া, কারণ ব্যক্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। এটা আছে বেপিয়া যোগ হবে এখানে। এলে কিন্তু মুখস্থ করতে হবে। এখানে এই যে কে কথাটা আছে কিনা, এখানে কে কথাটা আছে কিনা? কে কিন্তু দুই জায়গায় আছে। সম্প্রদান, তবে কারকের ক্ষেত্রে যদি সম্প্রদান কারক হয়, কারক কিন্তু একদম পড়ানো হয়নি তোমাদের, কারকের ক্লাসে ওটা নিয়ে কথা বলবো। আজকে সংক্ষেপে বলতেছি। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান, অধিকরণ, এই 5টা কারকের উদাহরণে যদি কে থাকে তাহলে সেটা সম্প্রদান কারক হবে না, দ্বিতীয় বিভক্তি হবে। আর যদি সম্প্রদান কারকের উদাহরণে কে থাকে তাহলে হবে চতুর্থী বিভক্তি। আমি আবার বলছি দুটো উদাহরণ, তাহলে ক্লিয়ার হবে। যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে কে আছে কিনা, এটা কিন্তু কর্মকারক, দ্বিতীয় বিভক্তি। যেমন ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড়টাকে নিঃস্বার্থ দেওয়া হয় না, এটা কিনে নেওয়া হয়, এটা কর্মকারক, দ্বিতীয় বিভক্তি। ডাক্তারকে ডাকো, এখানে কে, এটা হচ্ছে কর্মকারক, দ্বিতীয় বিভক্তি। সার্কাস দেখাতে হাতিকে ব্যবহার করা হয়, হাতিকে করণকারক, এটা দ্বিতীয় বিভক্তি। কিন্তু কাজটি যদি নিঃস্বার্থভাবে হয় তাহলে সেটা হবে সম্প্রদান কারক, যদি কে থাকে তাহলে সেটা হবে চতুর্থী বিভক্তি। যেমন গুরুকে শ্রদ্ধা করো, গুরুকে শ্রদ্ধা নিঃস্বার্থ হয় কিনা, এটা কিন্তু সম্প্রদান কারক। কথা বুঝে গেছে? তাহলে এখানে হবে সম্প্রদান কারকের চতুর্থী। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা নিঃস্বার্থ হয় কিনা, এটা আছে সম্প্রদান, এখানে কে আছে, এটা হবে চতুর্থী বিভক্তি, এটা মনে রাখবে। জি, তাহলে আমরা এটা নিয়ে পাইলাম। এখন পূর্বপদের বিভক্তি করতে হবে। নিচে এখন সবাই লেখো বিশেষ দ্রষ্টব্য। ব্যাস বাক্যে যে বিভক্তি পরিলক্ষিত হবে সেটি হবে সেই তৎপুরুষ। দেখো, ব্যাস বাক্যে যে বিভক্তি পরিলক্ষিত হবে ব্যাস বাক্যে যে বিভক্তি পরিলক্ষিত হবে সেটি হবে সেই তৎপুরুষ। সেটি হবে সেই তৎপুরুষ। ব্যাস বাক্যে যে বিভক্তিটা পরিলক্ষিত হবে সেটি হবে সেই তৎপুরুষ। প্রমাণ দেখা যাবে, বোঝা যাবে। যেমন মা হারা, ব্যাস বাক্য করো তো, মাকে হারা। আমি এখন লেখাচ্ছি, আমি এখানে 6টা উদাহরণ লিখতেছি, তোমরা লক্ষ্য করো। মা হারা, এটা উদাহরণটা কি হবে? এখন ব্যাস বাক্যটা মাকে হারা, যে ছেলেটা মাকে হারিয়েছে বা মেয়েটা মাকে হারা। কে বিভক্তিটা কি বিভক্তি বলো তো? দ্বিতীয় বিভক্তি। জি, আরেকটা উদাহরণ দিচ্ছি, ঠিক একই ভাবে। গুরু ভক্তি, এখানে কিন্তু কে আছে। আমি প্রথমে যে কথাটা বললাম, তাহলে গুরু ভক্তি কাজটা নিঃস্বার্থ কিনা, তাহলে সম্প্রদান কারকে শুধু চতুর্থী বিভক্তি কে যোগ হবে, তাহলে এটা হবে দ্বিতীয় তৎপুরুষ। এখন তোমরা বলো তাহলে কি তৎপুরুষ হবে? তাহলে এটা হবে চতুর্থী তৎপুরুষ। আশা করি বুঝতে পারছো এটা। হ্যাঁ, আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? নিঃস্বার্থ। এখন বাকি বলো, গুরুকে ভক্তি সম্প্রদান হবে না? হ্যাঁ, চতুর্থী বিভক্তি, চতুর্থী তৎপুরুষ, এটা তো সমাস না। কারকের ক্ষেত্রে তুমি যখন গুরুকে শ্রদ্ধা করো তখন সম্প্রদান কারক লিখবে। এখানে তো আমি কারক লিখতেছি না। জি, এখন আর লিখেছি মধু মাখা, মধু দ্বারা মাখা,
তারপর রান্নাঘর, রান্নার জন্য ঘর। বিলাত ফেরত, কি হবে বলো তো? বিলাত থেকে ফেরত। রাজপুত্র, রাজার পুত্র। আর গাছ পাকা, গাছে পাকা। বাকিগুলো তোমরা নিজে নিজে করো। তাহলে যদি হয় মধু দ্বারা মাখা, তাহলে দ্বারা দিয়ে শব্দে কোন বিভক্তি বলো তো? তৃতীয়া। তাহলে ওটা কোন তৎপুরুষ হবে? তৃতীয় তৎপুরুষ। রান্নার জন্য ঘর, ওখানে কিন্তু রান্নার জন্য ঘর, জন্য। আর বিলাত থেকে ফেরত, হাতে থেকে চে। আর রাজপুত্র হচ্ছে রাজার পুত্র, ষষ্ঠী। গাছ পাকা হচ্ছে গাছে পাকা। মোটামুটি বিভক্তি দিয়ে এলে হচ্ছে কিনা? খুব সহজ কথা। ব্যার বাক্যে যে বিভক্তি পরিলক্ষিত হবে সেটি হবে সেই তৎপুরুষ সমাস। একটু আগে একজন প্রশ্ন করলো, স্যার যখন আমরা ব্যার বাক্য করে দেওয়া থাকে তখন কোনো সমস্যা হয় না, ব্যার বাক্য যদি করে দেওয়া না থাকে এটা কি সমাস, তখন কিন্তু একটু সমস্যা হবে, হবে কি না? এই জন্য আমি বরাবরই আমার প্রতিটি ক্লাসে বলে দেই যে চর্চার বিকল্প নেই। চর্চা, তুমি একজন বিসিএস ক্যাডার হবে, তুমি একজন পুলিশ অফিসার হবে, তুমি একজন ব্যাংকার হতে চাও, তুমি একজন টিচার হতে চাও, নিবন্ধন পাস করতে চাও, পড়াশোনা করবে না, এটা হতে পারে না। আমি একজন শিক্ষক, তারপরেও আমি যদি পড়াশোনা না করি আমি পড়াইতে পারবো? আজকে অবশ্যই পড়াশোনা আমাকে করতে হবে। এই জন্য পড়াশোনার বিকল্প নেই, মনে রাখবে। এই জন্য বিভক্তিটা মুখস্থ নিতে হবে আমাকে। বিভক্তি যদি মুখস্থ না থাকে তাহলে কি করতে পারবে? যেমন গুণ অঙ্ক শেখার জন্য কিন্তু নামতা মুখস্থ অপরিহার্য, তেমনি কারক জানতে গেলে যেমন বিভক্তি লাগবে, সমাস তৎপুরুষ পড়তে গেলে তেমনি কি লাগবে? বিভক্তি লাগবে। বিভক্তির মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া তুমি পাবে না। ঠিক ওই যে প্রশ্নটা করলাম, এটার উত্তরটা এইটাই। আমি এখন মুক্তিযুদ্ধ বললাম, তাহলে ব্যার বাক্য নিজে নিজে করে দেখতে হবে তোমাকে। এটা চর্চা, মুক্তির জন্য যুদ্ধ। কে জন্য নিমিত্তে কোথায় আছে? চতুর্থী। তাহলে কোন তৎপুরুষ হবে এটা? নিজে পাইতে হবে। আমি তার সব তৎপুরুষ সমাস পড়া শেষ, আর কিন্তু এটা পড়াবো না। আর উপপদ তৎপুরুষ তো বললাম কথা, তখন মাসি মারে যে। আর যদি উপপদ তৎপুরুষ হয়, পূর্বপদ বিশেষ্য, পরপদ ক্রিয়া, ব্যার বাক্যের শেষে যে বলবে। ব্যার বাক্যের শেষে কি বলবে? তাহলে মাসি মারে যে, মাসি মারা। জাদুকর, জাদু করে যে, জাদুকর। আর নয় তৎপুরুষ আর নয় বহুব্রীত বলছি তখন। তৎপুরুষ সমাসটা মোট 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। এখানে কয় প্রকার গেছে দেখো তো? 1 2 3 4 5 6। এটা কিন্তু এটা বাদ, এটা বাদ দিয়ে কয়টা প্রকার গেছে? 6 প্রকার। 1 2 3 4 5 6 প্রকার। 6 প্রকার গেছে কিনা? আর 3 প্রকার, একটা আছে উপপদ তৎপুরুষ, নয় তৎপুরুষ, অলুক তৎপুরুষ। উপপদ তৎপুরুষ সম্পর্কে কথা বলছি। পূর্বপদ বিশেষ্য, পরপদ ক্রিয়া, ব্যার বাক্যের শেষে যে বলবে। হ্যাঁ, ব্যার বাক্যের শেষে যে বলবে। যেমন মাসি মারা, মাসি মারে যে। যদি জাদুকর বলি তাহলে কি হবে বলতো? জাদু করে যে। পকেট মার কি হবে? পকেট মারে যে। আর নয় তৎপুরুষ বলছি, আর অলুক তৎপুরুষও বলছি। শেষ। এখন আমরা বলবো দ্বিগু সমাস। দ্বন্দ্ব সমাসের বিপরীত ধর্মী সমাস কি সমাস? দ্বিগু সমাস। তাহলে পূর্বপদে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে সেটা কি সমাস হবে? দ্বিগু সমাস হবে। আর এটা সূত্র হচ্ছে ব্যার বাক্যের শেষে সমাহার বলবে। সমাহার বলবে। তাহলে পূর্বপদে, এটা সহজ কথা, পূর্বপদে সংখ্যাবাচক শব্দ। আমি যদি রাস্তা শব্দটা বলি, রাস্তা একটা পদ কি না? হ্যাঁ, রাস্তা। রাস্তা একটা কি? এটা নাউন। এটার সামনে যদি আমি সৌ কথাটা দেই, একটা সংখ্যাবাচক হইল কি না? এটা হবে চৌরাস্তার সমাহার। এখন যদি আমি পঞ্চনদ বলি তাহলে কি হবে বলতো? পঞ্চনদের সমাহার। অষ্টধাতু বলি তাহলে কি হবে? অষ্টধাতুর সমাহার। মানে খুব সহজ এটা। এটা জি হ্যাঁ, এখানে হবে। তার আমি বলে দিচ্ছি, চৌরাস্তা, পঞ্চনদ, তারপর অষ্টধাতু, ত্রিফলা। জি, প্রতিটা শব্দের শুরুতেই সংখ্যাবাচক শব্দ আছে কিনা দেখো। সবগুলা শুরুতেই কি আছে? সংখ্যা আছে। সবগুলা শব্দের শুরুতে কি আছে? সংখ্যা। আর সবগুলা ব্যার বাক্যের শেষে কি হবে? শেষে সবগুলা শেষে হবে সমাহার। তাহলে কি? চৌরাস্তার সমাহার, পঞ্চনদের সমাহার, অষ্টধাতুর সমাহার, ত্রিফলার সমাহার। সবগুলা শেষে কিন্তু সমাহার যোগ হয়ে গেল। অতএব দ্বিগু সমাস কোনো সমস্যা নেই। কিছু ব্যতিক্রম শব্দ আছে, যেমন একটু আগে একজন প্রশ্ন করলো যে সেতার, সে মানে হচ্ছে 3, তারের সমাহার। এটা কিন্তু দ্বিগু সমাস।
কথা বুঝে? চৌমোহনী, 4 মোহনার সমাহার। তেপান্তর, 3 প্রান্তরের সমাহার। তেপান্তর দ্বিগু সমাস শেষ। দ্বন্দ্ব সমাসের বিপরীত ধর্ম সমাস কোনটা? দ্বিগু সমাস। এর আগে কতদিনই বলছিলাম, জয়টার সামনে যদি আমি অ দেই তখন কি হবে বলতো? বি দেই তখন কি হবে? পরা দেই তখন কি হবে? পরাজয়। হ্যাঁ, দেখো এটা কিন্তু উপসর্গ, সামনে বসতেছি। জয়টার এইভাবে যদি আমি ই দেই তখন কি হলো? জয়ের পক্ষে যদি অন্ত দেই কি হলো? জয়ের পক্ষে কলি দেই তখন কি হলো? এই যে জয়কলি পাবলিকেশন মনে আছে, এটা বললাম। এই যে জয়, এটা কিন্তু একটা শব্দ। পূর্বে যেগুলো বসতেছে সেগুলো হচ্ছে উপসর্গ। হ্যাঁ, এটা দিতে পারো, এটা নিতে পারো, সমস্যা নেই, এটা ভালো আছে, এটা ওরা ভাবিয়ে দেবে। এই যে এইটা শব্দ, এটা কি? এটা একটা শব্দ। আর এগুলা হচ্ছে উপসর্গ। এগুলা কি? উপসর্গ। আর এগুলা কি? এগুলা হচ্ছে প্রত্যয়। উপসর্গটা শব্দের কোথায় বসছে দেখো তো? এটা পূর্বে বসছে, পূর্বে বসে। আর প্রত্যয়টা কোথায় বসছে? প্রত্যয়টা হচ্ছে পরে বসে। উপসর্গ শব্দের পূর্বে বসে, আর প্রত্যয় শব্দের কোথায় বসে? পরে পরে বসে। এজন্য উপসর্গের সংজ্ঞাটা হচ্ছে, উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ। আবার বলছি, অব্যয়সূচক শব্দাংশ, যা শব্দের পূর্বে বসে নতুন অর্থ প্রকাশে সাহায্য করে। যদি ভাত কথাটা আমি দেই, ভাত, ভাত, ভাতের সামনে যদি এখন আমি হা দেই তখন কি হয়ে গেল বলতো? হা ভাত। অর্থ চেঞ্জ হয়ে গেল কি না? তখন কি হয়ে গেল বলো দেখি? ভাতের অভাব। অভাব। এই যে হাটা কি এখন বলো তো? হাটা উপসর্গ। উপসর্গটা আছে অব্যয়। উপসর্গটা কি? এটা, এটা কিন্তু বলা হয় অব্যয়। হাটা আছে একটা অব্যয়। এই জন্য আমরা এখন অব্যয়ভাব সমাস জানার জন্য এই বিষয়টা আমাদের জানতে হবে। লেখা এখন পূর্ব অব্যয় সমাস, অব্যয়ভাব সমাস। এটা তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ, উপসর্গের নির্দিষ্ট কিন্তু একটা সংখ্যা আছে। যেমন খাঁটি বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি, আর বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। হ্যাঁ, আর আরবি উপসর্গ হচ্ছে 4টি, অনেক বইতে আবার 5টি দেওয়া আছে। আর উর্দু আর হিন্দি উপসর্গ আছে 1টি। হ্যাঁ, আর ইংরেজি উপসর্গ আছে 4টি। এই মোট 60টার মতো উপসর্গ রয়েছে। যেমন এগুলো মুখস্থ রাখতে হবে, আবার নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যদি সেটা করবো। এখন আমি পড়াচ্ছি অব্যয়ভাব সমাস। তাহলে পূর্ব পদে অব্যয় যোগে নিষ্পন্ন। পূর্বপদে কি যোগে নিষ্পন্ন? অব্যয় যোগে। এই যে আমি তখন বললাম হাট একটা কিন্তু অব্যয়, আর উপসর্গের সংজ্ঞাটাই হচ্ছে অব্যয় সূচক শব্দাংশ। তাহলে উপসর্গটা একটা অব্যয়, আর এটার পূর্বে কি থাকবে? অব্যয়। তাহলে অব্যয় সূচক শব্দাংশ। তাহলে আমি তখন যে উদাহরণটা দিলাম, ভাত, ভাতের সামনে যদি আমি হা দেই তখন কি হয়ে গেল? ভাতের অভাব। তাহলে অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে। কিসের প্রাধান্য পাবে? অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে। লেখো অব্যয়ের অর্থ প্রাধান্য পায়। নিচে এখন লেখো এই কথাটা। পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন দাঁড়ি, আবার অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে। ওইটা লেখো, অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে। এখন বলো তো, আমি যদি আজীবন ভাত কথাটা বলতাম তাহলে একটা হয়তো কি খাদ্য। যখন আমি হা ভাত বললাম তখন কি হলো? কার অর্থটা প্রাধান্য পাইলো? হাটের অর্থ প্রাধান্য পাইলো কিনা? তখন হয়ে গেল ভাতের অভাব। তাহলে কার অর্থ প্রাধান্য পাইলো এখানে? এখানে অব্যয়। হাটা হচ্ছে একটা অব্যয়। এই অব্যয়টার অর্থ প্রাধান্য পাইলো কিনা? বুঝতে পারছো? এভাবে পূর্বপদে যদি অব্যয় দিয়ে কোনো সমাস হয় তাহলে সেটা হবে কি সমাস? অব্যয়ভাব সমাস। এটা হচ্ছে অভাব। এটা কি? অভাব। এইভাবে যদি নির্জল বলি, জলের অভাব, জলের সামনে নির দিলাম, কি হয়ে গেল? নির্জল, জলের অভাব। আমি প্রতিটারে দুটো দুটো করে উদাহরণ দিচ্ছি। এটা অভাব দিয়ে দিলাম, এখন দেখো নির্জল, এটা হবে জলের অভাব। যদি এখন নিরামিষ বলি তাহলে কি হবে? আমিষের অভাব। প্রতিটা দুটো করে উদাহরণ বলতেছি। নির্জল, জলের অভাব, জলের অভাব, এটা হলো নির্জল। আচ্ছা, এটা গেল। এখন আমি আরেকটা দিচ্ছি, জীবন। জীবনের সামনে যদি আমি আ উপসর্গটা দেই তখন কি হবে বলতো? আজীবন। জীবনের সামনে আ দেওয়ার সাথে সাথেই আজীবন হয়ে গেল। তাহলে অব্যয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে কিনা? জীবনের সাথে আ না দিলে, জীবন মানে একটা আমাদের জীবন, যখন আমি আ দিলাম তখন কি হয়ে গেল বলতো? জীবন পর্যন্ত। তখন কি হলো? জীবন পর্যন্ত। এটা কিন্তু একটা চেনার একটা সূত্র আছে। কিভাবে আমি চিনবো এত বিস্তারিত এখানে বলার সময় নেই, মুখে একটু শুনে বলে দিচ্ছি। যদি কোনো শব্দ আ দিয়ে তৈরি হয় তাহলে সেটা হবে সীমারেখা অর্থে। যেমন আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত।
আর সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। আর যদি আমরণ বলি তাহলে কি হবে? মরণ পর্যন্ত। আ জন্ম, জন্ম পর্যন্ত। আ কণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। তাহলে এটা সীমারেখা অর্থে, এটা অব্যয়ভাব সমাস। অর্থটা চেঞ্জ হয়ে গেল আ দিয়া। এই যে মনে রাখার কৌশল এগুলা প্রশ্ন করছিল না যে কিভাবে আমরা শব্দ আজীবন কি সমান। এই যে তোমাকে এই লেকচারটা শুনতে হবে, জীবনের সঙ্গে আদর সাথে অর্থটা চেঞ্জ হয়ে গেছে, অব্যয়ের অর্থ প্রাধান্য পাইছে, অতএব এটা অব্যয়ভাব। ক্লিয়ার? এইভাবে মনে রাখতে হবে আর পড়াশোনা করতে হবে। আচ্ছা, আজীবন যদি হয় জীবন পর্যন্ত, আর হবে আপাদ মস্তক, এটা হবে পা থেকে মাথা পর্যন্ত, মস্তক পর্যন্ত, আপাদ মস্তক। আচ্ছা, সীমারেখা অর্থে গেল। ঠিক এভাবে আছে অনতিক্রমতা অর্থে, বিপসা বা ধারাবাহিকতা অর্থে, পশ্চাৎ অর্থে, সদৃশ অর্থে অনেকগুলো। যেমন শহর, তোমরা এই মুহূর্তে একটা শহরে আছো, শহরের সামনে যদি আমি উপশব্দটা দেই তখন কি হয়ে গেল? উপশহর। অর্থটা চেঞ্জ হয়ে গেল কি না? তখন হয়ে গেল শহরের সদৃশ, শহরের সদৃশ। এটা কিন্তু সাদৃশ্য অর্থে। কি অর্থে? এটা এটা অব্যয়ের অর্থ প্রাধান্য পাইল, সাদৃশ্য অর্থে। এই উপ দিয়ে দুটো দিচ্ছি। এখন যদি উপশহর হয় শহরের সদৃশ, এখন উপবন কি হবে? বনের সদৃশ। বনের সদৃশ। কিন্তু কিন্তু দুটো ব্যতিক্রম আছে। এই যে কিন্তু দুটো ব্যতিক্রম বোঝাচ্ছি। যদি আসে উপকণ্ঠ আর উপকূল তখন কিন্তু আলাদা হবে। উপকণ্ঠ আর উপকূল, এটা হবে কণ্ঠের সমীপে, এটা হবে কুলের সমীপে। তখন কিন্তু আর সদৃশ থাকবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে। কারণ এটার কিন্তু একটা বোঝানোর কৌশল আছে। কারণ নদীর উপকূলে আমাদের বাড়ি, মানে কি কাছাকাছি, সমীপে, নিকটে, এই জন্য এটা সমীপে হবে তখন কণ্ঠ সমীপে। এটা গেল। আবার যদি শব্দ যেমন সাধ্য, আমার সাধ্য নেই সেখানে যাওয়া, সাধ্যের সামনে যদি আমি যথা দিয়ে দেই তখন কি হবে বলতো? যথা। যথাটা কিন্তু একটা উপসর্গ, এটা কিন্তু অব্যয়। তখন এটা হবে সাধ্যকে অতিক্রম না করে, সাধ্যকে অতিক্রম না করে, যথাসাধ্য। পূর্ব পদে যদি প্র, পরা, পরি, পূর্ব পদে কি বললাম? প্র, পরা, পরি, যদি উপসর্গ থাকে, উপসর্গ যুক্ত হলে তা হবে প্রাদি সমাস। তা হবে প্রাদি সমাস। মানে উক্ত 6 প্রকার সমাস ছাড়াও কিন্তু এটা আলাদা। দেখো আমি ভাতটার সামনে কিন্তু হাফ হাত দিয়ে অব্যয় পড়াইলাম, কিন্তু যদি এখন প্রভাত যদি হয় তখন এটা হবে প্রাদি সমাস। প্রভাত, এটা প্র দ্বারা প্রকৃষ্ট অর্থ প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? প্রকৃষ্ট। যেমন প্রকৃষ্ট রূপে যে ভাব, প্রভাত। আবার বলছি, যদি প্র, পরা, পরি উপসর্গ থাকে তাহলে সেটা কি সমাস হবে? প্রাদি সমাস। প্র যে ভাব, এটা প্রাদি সমাস। প্র, পরা, পরি। আবার প্রগতি, পরাভব, আবার পরিভ্রমণ, এইটা হচ্ছে সব প্রাদি সমাস। এগুলো কি সমাস? প্রাদি সমাস। এই যে প্রাদি সমাস সবগুলাতে যখন প্র, পরা, পরি আছে কিনা? হ্যাঁ, প্র, পরা, পরি আছে সবগুলাতে। প্র, পরা অতে প্রাদি সমাস। প্র, পরা, পরি থাকলেই প্রাদি সমাস। আর কোনো কিছু জানার দরকার নেই তোমার। এইভাবে মনে রাখতে হবে যে কিভাবে আমরা বুঝবো এটা প্রাদি সমাস। প্র, পরা, পরি উপসর্গ থাকলেই প্রাদি সমাস। এছাড়া আরেকটা আছে নিত্য সমাস, আরেকটা প্রাদি সমাসের সংজ্ঞাটা একটু বলুন। এই লিখে দিছি ওইটাই। আরেকটা স্টেশন দিয়ে আছে একটা নিত্য সমাস। কি সমাস আছে? নিত্য সমাস। সমসমান পদগুলো নিত্যই সমাসবদ্ধ থাকে। সমসমান পদগুলো কি থাকে? নিত্যই সমাসবদ্ধ থাকে। সমসমান পদগুলো নিত্যই সমাসবদ্ধ থাকে। যদি সমাসবদ্ধ থাকে, নিত্যই সমাসবদ্ধ, তাহলে সেটা কি সমাস হবে? নিত্য সমাস। এই 6টা প্রকার সমাস ছাড়া কিন্তু প্রাদি সমাস আর নিত্য সমাস কিন্তু আলাদা। আচ্ছা, আমরা বহুব্রী সমাসটা একটু পরেই এটা ক্লিয়ার করতেছি। এটা কি? এই শব্দটি মানে সহজ চেনার একটা কৌশল আছে দুটা। যেমন অন্তর শব্দটা থাকবে, অন্তর একটা শব্দ থাকবে অন্তর। যেমন দেশের অন্তর, একটা কি? দেশান্তর।
এটা ব্যাড বাক্য হবে অন্য দেশ। ব্যাড বাক্য কি হবে? অন্য দেশ। দেশান্তর, অন্তর। চেনার কৌশল হচ্ছে কি? অন্তর। চেনার কৌশল কি? অন্তর। এখন যদি আমি দেশান্তর হয় অন্য দেশ, আচ্ছা বলো তো গ্রামান্তর কি হবে? গ্রামান্তর হবে কি? অন্য গ্রাম। দেশান্তর যদি হয় অন্য দেশ, গ্রামান্তর কি হবে? অন্য গ্রাম। তাহলে কালান্তর কি হবে? যুগান্তর কি হবে? অন্য যুগ। আর যুগের অন্তর কে বললো? সে কিন্তু শূন্য, জিরো পাবে। আমি তো এখানে যুগের অন্তর বলি নাই, কি বলছি? দেশান্তর যদি হয় অন্য দেশ, গ্রামান্তর কি হবে? অন্য গ্রাম। যুগান্তর কি হবে? অন্য যুগ। লোকান্তর কি হবে? অন্য লোক। ভাষান্তর কি হবে? অন্য ভাষা। তাহলে বহুব্রী সমাসটা হচ্ছে শব্দটি তৃতীয় কোনো অর্থ প্রধান। কি অর্থ প্রধান? তৃতীয় কোনো অর্থ প্রধান। মানে সংজ্ঞাটা হচ্ছে যে সমাসে সমস্যমান পদগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে অন্যভাবে বোঝাবে। অন্যভাবে বোঝাবে। কিভাবে বোঝাচ্ছে? আমরা তিনটা উদাহরণ বোঝানোর জন্য এখানে লিখে রেখেছি আমি। দেখো 80-20 বলতে কাকে বোঝাচ্ছে? সাপ। দশান বলতে কাকে বোঝাচ্ছে? রাবণ। বিনাপনি বলতে কাকে বোঝাচ্ছে? সরস্বতী। তোমাদের চাকুরির ক্ষেত্রে কিন্তু দুটো বানানই শুদ্ধ এখানে প্রয়োজন। দেখো সরস্বতী বানানটা আমি লিখেছি, দেখো মাঝখানে কিন্তু বফলাটা। আর বিনাপানি দেখো দুটাই মূর্ধন্য নয়, তবে 2-1, একটাতে দীর্ঘিকার, একটাতে ঋষিকার। আচ্ছা, এটার সূত্র হচ্ছে ব্যাড বাক্যের শেষে যার বসবে। এটা সূত্র কি? সূত্র হচ্ছে ব্যাড বাক্যের শেষে যার বসবে। ব্যাড বাক্যের শেষে যার বসবে, যার। তাহলে এখন হবে 80-20 যার। 80-20 যার। 10 আনন্দ যার। বিনা পানিতে যার। এই পানি মানে কিন্তু হাত। আর যদি আমি দন্ত ন দিয়ে পানি লিখি তাহলে এটা পানি হবে জল। এই পানি। তাহলে বিনা পানিতে কার? সরস্বতী। 10টা মাথা কার? রাবণের। দাঁতে বিষ কার? সাপের। তাহলে দেখো তো তৃতীয় কোনো অর্থ প্রদান হলো কিনা, ব্যাড বাক্যের শেষে যার বসলো কিনা। এই হচ্ছে মোট বহুব্রী সমাস। এমনি ভাবে যদি আমি উদাহরণ বলি আরো নদীমাতৃক, তাহলে কি হবে বলো তো? নদী মাতা যার। নদী মাতা যার। গৌরাঙ্গ, গৌর অঙ্গ যার। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। এভাবে অনেক উদাহরণ আমরা দিতে পারবো, যেগুলো আমরা বই দেখলে বুঝে নেব। এই বহুব্রী সমাসটা মোট 8 প্রকার। কয় প্রকার? বাকি প্রকারভেদগুলো পড়ানো প্রয়োজন নেই। তবে বেতিহার বহুব্রী আর নৈয় বহুব্রী প্রয়োজন আছে, কিন্তু নৈয় বহুব্রী তো আমি পড়াইছি। শুধু এখন বেতিহার বহুব্রী সম্পর্কে কথা বলতেছি। ক্রিয়ার পারস্পরিক বিনিময়। বেতিহার বহুব্রীটা কি? ক্রিয়ার পারস্পরিক বিনিময়। ক্রিয়ার পারস্পরিক বিনিময়। পারস্পরিক বিনিময়টা কি? মনে করো আমি তোমাকে দেখতেছি, তুমি আমাকে দেখতেছো। আমরা কি দিয়ে দেখতেছি বলো তো? চোখ দিয়ে। তাহলে দেখো বিনিময়। তাহলে আমাদের মধ্যে কি চলছে এখন? শব্দটা শুনতে ভালো লাগে, চোখাচোখি। আমাদের মধ্যে কিন্তু চোখাচোখি চলছে। আর এই যে চোখ দিয়ে দেখতেছি, একজন কানে কথা বলতেছে আর একজনও কথা বলতেছে কানে। কি বলছে তাদের মধ্যে? কানাকানি। তাহলে কথাটা কারোর সঙ্গে বিনিময় কিনা সহজভাবে আমাকে মনে রাখতে হবে ভাবে। তাহলে কানাকানি। এখন অনেক সময় লাঠি দিয়ে মারামারি চলে না? এও লাঠি দিয়ে মারতেছে, ও লাঠি নিয়ে আসছে। দুজনের মধ্যে কি চলছে বলো তো? লাঠালাঠি। লাঠিতে লাঠিতে লড়াই। লাঠা লাঠি। দেখো তাহলে এখন চোখে চোখে দেখা হয় না লড়াই হয়? আর কানে কানে কি হয়? কথা হয় না দেখা হয়? আর লাঠিতে লাঠিতে লড়াই হয় না দেখা হয়? হ্যাঁ, লাঠিতে লাঠিতে লড়াই হয়। তাহলে লিখতে হবে লাঠিতে লাঠিতে লড়াই, কানে কানে কথা, চোখে চোখে যে দেখা। এখানে যেটা একটা অব্যয়, তুমি ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। আর ব্যাড বাক্য থাকলে তো যে দেওয়া থাকবে, নাও থাকতে পারে, ওটা কোনো সমস্যা নেই। লেখা থাকবে চোখাচোখি কোন সমাসের উদাহরণ? লাঠালাঠি কোন সমাস? বেদিয়ার বহুব্রীহি। এটা কিন্তু অবশ্যই আনকমন ভাবে এটা আসে, মানে একটা কমনের মধ্যে থাকে না। একটা দেখে এটা ফির আবার কিরি, তাহলে বুঝতে হবে যে ক্রিয়ার পারস্পরিক বিনিময়। এখন যদি আমরা দলাদলি বলি, দলে দলে যে বৈষম্য, কোলাকুলি, কোলে কোলে যে মিলন, রক্তারক্তি, রক্তে রক্তে যে যুদ্ধ, এগুলা সব কি বেদিহার বহুব্রী সমাসের উদাহরণ। তাহলে সমাসটা হচ্ছে মোট 6 প্রকার। কয় প্রকার? আমি এক নজরে আবার বলে দিচ্ছি। উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস, আর পরপদ প্রধান হচ্ছে কর্মধারয় সমাস। কিন্তু পরপদ প্রধান আবার তৎপুরুষ সমাস, কিন্তু পূর্বপদে কি পাবে? বিভক্তি লোপ পাবে। আবার পূর্বপদের সংখ্যাবাচক শব্দ থাকবে দ্বিগু সমাস,
আর পূর্বপদে অব্যয় থাকবে কোন সমাসে? অব্যয়ভাব। অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে কোন সমাসে? অব্যয় সমাসে। আর তৃতীয় কোন অর্থ প্রদান হবে কোন সমাস? বহুব্রীহি সমাস। এই হচ্ছে মোটামুটি মোট 6 প্রকার সমাস আমরা পড়লাম। তো এই সমাস সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের কী পড়তে হবে? মূল বই পড়তে হবে। কারণ হ্যাঁ, মূল বই ছাড়া কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো না। এই 6টা সমাস ছাড়াও আমি দুটো সম্পর্কে কথা বলছি। এটা কি নিত্য সমাস, আর এটা কি বলছি? প্রাদি সমাস। নিত্য সমাসটা নিত্যই সমানপদ থাকবে, আর প্রাদি সমাসটা পুরো পরাপরি উপসর্গ থাকবে। এই হচ্ছে মোটামুটি নিত্য সমাস আর প্রাদি সমাস।